শাপলা প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা চায় এনসিপি, না হলে কঠোর আন্দোলন। ইসিকে এই বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞের। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে পিআর নিয়ে আন্দোলন, মন্তব্য সালাহউদ্দিনের। সংস্কার বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব বিএনপির। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, বললেন দলের আমির। নতুন ফ্যাসিবাদীদের ক্ষমতায় আনতে চায় না জনগণ, বলছে ইসলামী আন্দোলন। সন্ধ্যা নামলে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আতঙ্ক। গহীন বনে সক্রিয় ডাকাত চক্র, হামলার শিকার ছোট ছোট যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা। শিক্ষার্থীদের গবেষণায় দেহদান ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতাল। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো সংবাদ জোরের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। এনসিপিকে শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা না দিলে জনগণকে নিয়ে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, দেশব্যাপী শাপলা নিয়ে গণজোয়ার তৈরি হওয়ায় এনসিপিকে এই প্রতীক না দিতে ইসিকে চাপে ফেলছে একটি পক্ষ। এদিকে শাপলা প্রতীক বরাদ্দ না দিতে চাইলে বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞের। হোসেন জাহিদের বিশেষ প্রতিবেদন। নিবন্ধনের জন্য ২২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। শুরুতে শাপলা, কলম এবং মোবাইল ফোনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো একটি বরাদ্দ চেয়েছিল দলটি। তবে পরবর্তীতে ইসিকে চিঠি দিয়ে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা চেয়ে আবেদন করে তারা। গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। তবে প্রতীক বিষয়টি তখনও অমীমাংসিত রাখা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, শাপলা প্রতীক দিতে রাজি না হওয়া বেআইনি এবং স্বেচ্ছাচারী আচরণ। নির্বাচন কমিশন যদি মনে করে যে এইটি পাওয়ার যৌক্তিকতা নেই, তাহলে সেটা আমাদেরকে সেই আইনি অথবা সাংবিধানিক ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। তারা কিন্তু কোনো ধরনের আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছে না। যতগুলো তারা যুক্তি দেখিয়েছিল সে সবগুলো যুক্তি কিন্তু আমরা খণ্ডন করেছি আইনগতভাবে, যে জাতীয় প্রতীক, জাতীয় ফুল বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোতে ব্যবহার হওয়ার বিষয়টা, প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি। তারপরেও কেন শাপলা দিবে না, এইটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে। ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না। এর আগে দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে কেটলি প্রতীক বরাদ্দ পায় নাগরিক ঐক্য। তবে বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা দিলে নাগরিক ঐক্য আইনি লড়াইয়ে যাবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। কালকে যদি আমাদেরকে শাপলা দিত, আমাদের একটা আনন্দ উৎসবের মতো লাগবে, ভালো হয়েছে। ওইটা আমি এখন এরকম করে বলতে পারবো না, বাট আমি এটা নিয়ে মামলায় যেতে চাই না। একটা খুব সিম্পল বলছি, জাস্ট অ্যান ইমোশন। ৫ই আগস্টের পর থেকে যা তোরা যেগুলো করছে তার অনেক ব্যাপারই আমি ক্রিটিক, যদি ওপেনলি বলি না, কিন্তু মানে তাদের সাথে একটা মামলায় জড়িয়ে যাই চাই না। এটা না, মানে এরকম পরিস্থিতি ইসি তৈরি না করলে আমি খুশি হব। এদিকে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী রাজনৈতিক দলকে জাতীয় কোনো প্রতীক বরাদ্দ দিতে নিষেধাজ্ঞা নেই বলে জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে ইসি এনসিপিকে কেন শাপলা প্রতীক বরাদ্দ দিতে চাইছে না, তার কারণ কমিশনকেই খোলাসা করার পরামর্শ তার। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এ কোথাও বলা নাই যে এই জাতীয় প্রতীকের কোনো কিছু কাউকে, কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না, এই জিনিসটা কোথাও নাই। যেহেতু কাঁঠাল আছে, তাহলে কমিশন যদি তাই এই পলিসি নেয় যে আমরা জাতীয় কাউকে দেব না, তাহলে কাঁঠালও তো আগে উইথড্র হওয়া উচিত। ৭ অক্টোবরের মধ্যে ইসির বেঁধে দেওয়া ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিয়ে এনসিপিকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে এনসিপির আহ্বায়কের সাফ কথা, শাপলাই চাই তাদের। নির্বাচন কমিশন, আমাদের যে গণজোয়ার, নির্বাচন কমিশনকে অন্য কোনো শক্তি এটা চাপ দিচ্ছে যাতে আমাদেরকে শাপলা দেওয়া না হোক। কারণ শাপলার পক্ষে একটা জনমত, জনজোয়ার তৈরি হয়েছে, যেটা নির্বাচনেও ইফেক্ট পড়বে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী
আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে না, পক্ষপাতমূলক স্বেচ্ছাচারী আচরণ করতেছে। ফলে এই বিষয়টা আমরা জনগণের সামনে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। দাবি আদায়ে আদালত এবং রাজপথ দুটোকেই সামনে রেখে কর্মসূচি সাজাচ্ছেন বলেও জানান তিনি। ডেটা সার্ভে এগুলো করতেছি। হোসেন জাহিদ, এখন ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার জনগণ বাস্তবায়ন চায় কিনা তা যাচাইয়ে নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। এনডিপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআরের মাধ্যমে দেশকে স্থায়ী অস্থিতিশীলতার দিকে যেতে দিতে পারে না বিএনপি। আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। দিনের পর দিন জাতীয় ঐকমত্য কমিশনে পিআর সহ সাংবিধানিক বিভিন্ন জটিল ইস্যু নিয়ে বড় রাজনৈতিক দলগুলো একমতে না আসতে পারায় জামাত সহ ইসলামী কয়েকটি দল দাবি নিয়ে রাস্তায় নেমেছে। নির্বাচনের আগে যা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সাথে ঐকমতের বড় ফাটল দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাব দিলেন গণভোটের। রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কার কমিশনের সব সংস্কার প্রস্তাব জনগণ চায় কিনা হানা ভোটের মাধ্যমে পরিষ্কার করার প্রস্তাব দিয়েছেন বিএনপির এই নেতা। নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে সংস্কারের মধ্যে ঐকমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলবো। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া যেন তেন ভাবে সংবিধান পরিবর্তন করা যায় না মন্তব্য করে সালাউদ্দিন বলেন, জুলাই সনদ যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হয়, তাহলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। পিআর পদ্ধতি স্থায়ীভাবে রাষ্ট্রের অস্থিতিশীলতা তৈরি করে বলেও মনে করেন এই নেতা। সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি, যে কোনো একটা আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে। এদিকে শনিবার সকালে অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন, তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। তারাও জনগণ দেখতে পাচ্ছে যারা যে মানুষরা 16 বছর ভোট দিতে পারেনি। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। স্বাধীনতার এত বছরও মানবিক সমাজ গঠন হয়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আলেম ওলামাদেরই জাতিকে পথ দেখাতে হবে। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছে। নতুন ফ্যাসিবাদীদের ক্ষমতায় আনতে চায় না জনগণ।
চীন, রাশিয়া, আমেরিকা কিংবা ভারতের গোলাম হতে চায় না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি আরও বলেন, ভারতের অনুগত হয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ২৪-এর আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। ২৪-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? অন্তর্বর্তী সরকারকে বিদেশপ্রেমী হিসেবে আখ্যায়িত করছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা হিসেবে কয়েকজনের নিয়োগ নিয়ে নাহিদ ইসলামরা ভুলের দায় এড়াতে পারেন না বলে দাবি করেন তিনি। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রাশেদ খান আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন হতে হবে। সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান তাকে। মৃত্যুর আগে চিকিৎসায় গবেষণায় দেহদান করায় শোকের র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। বিস্তারিত জানাবেন শারমিন পুতুল। মাতৃভাষা বাংলার জন্য জীবনভর কলম আর চিন্তা দিয়ে লড়াই করে গেছেন ভাষা সংগ্রামী আহমেদ রফিক। জীবদ্দশায় যিনি শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি। আহমেদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে। ভাষা আন্দোলনের অগ্নিঝরা সেই সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন, যারা সাহসের সাথে বলেছিলেন, আমার ভাষা, আমার অধিকার। শান্তি আন্দোলন, সামাজিক আন্দোলন, এগুলো তিনি অংশগ্রহণ করেছেন। প্রত্যেক সময় ওনার মতন জ্ঞানী এবং স্মিতভাষী ভদ্রলোক আমার খুব কমই চোখে পড়েছে। ওনারা যে কাজ করেছেন বাংলাদেশের জন্য, সমস্ত আন্দোলনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, ওনাদের প্রতিটি ভূমিকার জন্য এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের আকাশ সমৃদ্ধ হয়েছে। এবং আজকে আমরা এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি উনাদের জন্যই। সেই উনাদেরকে আমরা যদি মনে রাখতে না পারি, তাহলে আমাদের বিরাট বড় একটা দায়বদ্ধতা থেকে যায়। সংগ্রামী জীবনে একাধারে ছিলেন চিকিৎসক, সাহিত্যিক, গবেষক এবং ভাষা আন্দোলনের এক অক্লান্ত যোদ্ধা। চিকিৎসা পেশার স্থির জগৎ ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের অস্থির অথচ অনির্বাচ জগতে। সেখানেই ছিল তার আত্মার ঠিকানা। শব্দের শক্তিকে ব্যবহার করেছেন সংগ্রামের অস্ত্র হিসেবে। নির্বাসিত জীবনই প্রায় যাপন করেছেন, এই অর্থে যে তার পরিচিতি খুব ব্যাপক ছিল না, কিন্তু তিনি ওই নায়কের ভূমিকায় ছিলেন। এবং আমাদের দেশে যেটা হয়, দুর্বৃত্তরাই নায়ক হয়, নায়কদেরকে চেনা যায় না, সেইটা তার ক্ষেত্রেও অনেকটা ঘটেছে। তো বাংলাদেশ হঠাৎ করে আসে নাই, দীর্ঘ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং এটাকে এগিয়ে নিতে গেলে এ ধরনের মানুষ তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার। রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য। নির্বাসিতা নায়ক, শিল্প সংস্কৃতি জীবন, নির্বাচিতা রবীন্দ্রনাথ, তার রচনাগুলো আজও পাঠকের মনে আলোকিত প্রদীপ হয়ে জ্বলে। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২১ পদক সহ অসংখ্য সম্মাননা। তবে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা উচিত বলে জানান শুভাকাঙ্ক্ষীরা। তিনি এখনো স্বাধীনতা পুরস্কার পাননি,
আমি মনে করি যে তার স্বাধীনতা পুরস্কার তাকে মরণোত্তর দেওয়া উচিত এবং দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক, যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি সেটি অনন্য এবং তার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের সকলের অগ্রবর্তী হতে হবে। বৃহস্পতিবার রাত সোয়া 10টার দিকে 96 বছর বয়সে আহমেদ রফিক চিরবিদায় নেন সকল মায়ার বাঁধন ছিন্ন করে। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমেদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। শহীদদের রক্তে কেনা বাংলা ভাষার ইতিহাসে তার নাম জলজল করবে চিরকাল। শহীদ মিনারের ইটের গাঁথনির মতোই তিনি অমর হয়ে থাকবেন বাংলার হৃদয়ে। রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন। শারমিন পুতুল, এখন, ঢাকা। হয়রানি মামলা প্রত্যাহার সহ 6 দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। প্রায় 2 ঘন্টা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় স্বপদে পুনর্বহালের দাবি জানান তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও আগামী 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এতে বন্ধ হয় যান চলাচল। তাদের দাবি, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে বৃহত্তর চট্টগ্রামের 5500 কর্মকর্তাদের টার্মিনেশন ওএসডি করা হয়েছে। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট এবং সরকারের কাছে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমাদের সাথে কেউই কোনো ধরনের কোঅপারেশন কোনো ধরনের যোগাযোগ করেননি। ম্যানেজমেন্ট আমাদেরকে চট্টগ্রাম বিদ্বেষ ট্যাগ লাগিয়ে আমাদেরকে ওএসডি এবং টার্মিনেশন নামক যেই খেলায় মেতেছে, এটা আসলে আমাদের কেন এগুলো হচ্ছে এটা আমাদের বোধগম্য নয়। টার্মিনেট কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল, পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া বন্ধ এবং পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে করা হয়রানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা সহ 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় চাকরিচ্যুত হওয়ায় পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তারা। চান সরকারের হস্তক্ষেপ। আসলে আমাদের 5500 কর্মকর্তার সাথে 5500 পরিবার জড়িত। বৃহত্তর চট্টগ্রামের 5500 পরিবারের যখন এই অনিশ্চিত ভবিষ্যৎ, তখন আমাদের পাশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে সমর্থন জানিয়েছে। এদিকে মহাসড়ক অবরোধের কারণে 1.5 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে প্রশাসনের হস্তক্ষেপে শনিবার দুপুর 1টায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। রাস্তাঘাটে এগুলো তো করা তো উচিত না, জনগণকে কষ্ট দিয়ে এইভাবে এগুলো তো ঠিক না। ছোটখাটো বিষয় হোক, বড় ধরনের বিষয় হোক, সব কিছুতে আন্দোলন ছাড়া কেউ কিছু বুঝেই না। আন্দোলন করলে তো সমাধান হচ্ছে না, ওদের কারণে ভোগান্তিতে ভুগতে হচ্ছে আমাদেরকে। দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেন চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তা কর্মচারীরা। অন্যথায় বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক। ঘন গাছগাছালি ঘেরা এলাকায় ছোট ছোট যানবাহন লক্ষ্য করেই আক্রমণ চালায় ডাকাতরা। ভুক্তভোগীরা বলেন, প্রতিনিয়ত ডাকাতি সহ ঘটছে হত্যাকাণ্ডের ঘটনা। সংশ্লিষ্টরা জানান, সড়কের পাশের গহীন বনে অজান্তা গেড়েছে ডাকাত চক্র। আর পুলিশ বলছে, পুরাতন ডাকাতরাই নতুন দল গঠন করে সক্রিয় হয়ে উঠেছে। মন্তব্যযোগ্য প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াকালী থেকে ডুলাহাজারা মালমঘাট হয়ে মেধাকোচপিয়া পর্যন্ত সড়কের পুরোটায় ঘন গাছে ঘেরা। কোথাও নেই সড়কবাতি। সন্ধ্যা নামলেই এলাকায় ভর করে ডাকাতের ভয়। ডাকাতদের প্রধান লক্ষ্য থাকে ছোট যানবাহন। দিনের বেলায় তারা লুকিয়ে থাকে বনের ভেতর, আর সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মহাসড়ক ও আশপাশের গ্রামে চালায় লুট, ছিনতাই ও হত্যাযজ্ঞ। এই মহাসড়ক দিনের বেলায় যতটা ব্যস্ত থাকে, রাত নামলে ঠিক ততটাই ভুতুড়ে হয়ে ওঠে। দুই পাশে ঘন বন এবং চারদিকে গা ছমছম পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এমন সময়ই সক্রিয় হয়ে ওঠে ডাকাত চক্র।
19 সেপ্টেম্বর চকরিয়ার ফাঁসিয়াকালীর হাঁসের দিঘি এলাকায় ডাকাতরা মহাসড়কের দুই পাশে রশি টেনে ফেলে দেয় চলন্ত মোটরসাইকেল আরোহীকে। এতে একজন নিহত ও আহত হন 3 জন। আর সবশেষ 28 সেপ্টেম্বর রাতে ফাঁসিয়াকালীর লামা আলীকদম সড়কে ডাকাতের কবলে পড়েন জিপ গাড়ির যাত্রীরা। সন্ধ্যার পর হলে মানে এখানে আপনার অনেক আছে, এদি ব্যাগে আছে, ওদেরকে হাইজ্যাক করে নিয়ে আসে, যাত্রী সাজিয়ে চলে আসে। গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। রিজার্ভ পাড়া বলতে বেগুন ডাহাইত প্রত্যেক ঘর ডাহাইতের শেষ হলে ডাহাইতের যে আসর দিবে ডাহাইন না বইয়ের কারণে তো গাড়িগুলো চলাইতে পারি নাই। মগরিবের আগে আগে আমরা বাড়িতে চলে যাই। তো আমরা যদিও বা একটু সাবধানতা অবলম্বন করে চলি, তারপরেও আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়। এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে। স্থানীয় চেয়ারম্যান জানান, রিজার্ভপাড়া ও হাঁসের দিঘি এলাকায় কিছু ডাকাত ছিনতাইকারী চক্রসহ ইয়াবা শিবিরেও জড়িয়ে পড়ছে অপরাধে। তাই নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নের কয়েকটি গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখন রেল স্টেশনটা এমন জায়গায় হয়েছে, আগে থেকে যে এলাকাটা খারাপ ওই জায়গায় রেল স্টেশন হয়েছে, তাও আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই এখানে পুলিশ পাহারা দেওয়ার জন্য একটা স্টেশন মাস্টারকে নিয়ে একটা আবেদন দিচ্ছি প্রশাসন বরাবর। দেখি একটা যদি পার্মানেন্ট যদি কোনো পুলিশ থাকে তাহলে এটা প্রতিরোধ করা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ডাকাতি প্রতিরোধে সড়কে মাঝে মধ্যে বিশেষ টহল চালানো হচ্ছে। ডাকাত চক্রে জড়িত রয়েছে কক্সবাজার ও পার্শ্ববর্তী বান্দরবানের লামার বাসিন্দারা। দুর্গম পাহাড়ি এলাকা, এখানে প্রায় সময় ডাকাতি ছিনতাই হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আমরা র্যাব 15 নিয়মিত টহল হিসাবে এবং চেকপোস্ট পরিচালনা করার জন্য মূলত আমাদের এই টহল ডিউটি এবং এই টহল ডিউটির কার্যক্রম চলমান থাকবে। প্রত্যেকটি ঘটনা আমরা সিনসিয়ারলি পেশাদারিত্বের সাথে নিষ্ঠার সাথে আমরা ফোকাস করছি এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারে সে লক্ষ্যে আমাদের চেকপোস্ট টহল নিয়মিত আছে এবং ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত না হলে কক্সবাজারমুখী হাজারো পর্যটকও ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। মা ইলিশ রক্ষায় দেশের 6টি অভয়াশ্রমে চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশের বংশবিস্তার ও প্রজনন মৌসুম নিশ্চিত করতে কঠোর অবস্থানে মৎস্য বিভাগ ও প্রশাসন। মা ইলিশ রক্ষা ও মাছ ধরা থেকে বিরত থাকতে নদ নদী সংলগ্ন এলাকা ও মৎস্য বন্দরগুলোতে জেলেদের সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারণা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। দেশের বিভিন্ন জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ঘিরে নিষেধাজ্ঞায় তৎপর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। ইলিশের প্রজনন মৌসুম সফল করতে বরিশালে নৌরালি অনুষ্ঠিত হয়, যা কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ডিসি ঘাটে শেষ হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে তাদের আইনের আওতায় আনা হবে। যে এই সময় যেন জেলেরা মাছ না ধরে, আমাদের মা মাছগুলি যেন ডিম পাড়তে পারে এবং পরবর্তীতে যেন আমরা পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ দেশে উৎপাদন করতে পারি। প্রায় ৬৬,৫২৪ জন আমাদের নিবেদিত জেলে রয়েছে। তাদের জন্য সরকার কর্তৃক 25 কেজি হারে আমরা চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে চাঁদপুরে সকালে বড় স্টেশন মোলহেডে জেলেদের সাথে সচেতনতামূলক সভার আয়োজন করে জেলা প্রশাসক। এ সময় জেলায় নিবন্ধিত প্রায় ৪৫,০০০ জেলেকে 25 কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার প্রায় 70 কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার আওতায় থাকবে। 4 অক্টোবর থেকে যে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের মা ইলিশ রক্ষা অভিযান, এটা ভালোভাবে আমরা শেষ করতে পারবো এবং জেলেরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে আমাদের। এছাড়া ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকে পটুয়াখালীর আলিপুর ও মহিপুরের মৎস্য বন্দরের জেলেরা অলস সময় পার করছেন। মাছ শিকার বন্ধ থাকায় ট্রলার সহ মাছ ধরার সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে কাজ না থাকায় পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়, তাই যথাসময়ে খাদ্য সহায়তার দাবি জেলেদের। সরকার অবরোধ দেওয়ার ডিগলা দিছে, আর আমরা অবরোধ মাইনা আমরা জাল ফলবা সব উপরে তুলে লাইছি।
আমরা অরিজিনাল জালিয়াগিরি করি চাউল পাই না, চাউল পাই একাউন্টের জন্য মশালারা। সরকার যদি অভিযোগ দেয় তাহলে আমরা অভিযোগ পালন করি, কিন্তু আমরা চাউল পাই না। এই 22 দিন অভিযানের পরে যদি এই কাঠের ট্রলিংগুলো বন্ধ করে, হেলে আমরা টিকে থাকতে পারবো। ফরিদপুরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগে গতকাল রাতে ভাঙার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে বসে ইলিশ মাছের মেলা। মাছ কিনতে ভিড় জমায় হাজারো ক্রেতা। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। অতসী কর্মকার, এখন। প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে খাগড়াছড়িতে ডাকা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সংগঠনের ফেসবুক পোস্টে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। সংগঠনটির নেতারা জানান, সংকট সমাধানে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ আলোচনার মাধ্যমে প্রশাসন এরই মধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে। এছাড়া অন্যান্য দাবিও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতর ঘোষণা থেকে সরে এসে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করল সংগঠনটি। এর আগে 8 দফা পূরণ না হলে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গতকাল রাতে ফেসবুক পেজে একটি পোস্ট দেয় সংগঠনটি। তবে অবরোধ প্রত্যাহার হলেও এখনও জারি আছে 144 ধারা। টাঙ্গাইলের ভূঁইয়াপুর তারাকান্দি সড়ক নির্মাণের 5 বছরেও শতাধিক বিদ্যুতের খুঁটি অপসারণ হয়নি। এতে প্রতিনিয়ত ঘটছে যানজট ও দুর্ঘটনা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। দায়সারা বক্তব্যে সড়ক বিভাগ বলছে, কাজ শেষ না হওয়া নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। বিস্তারিত জানাবেন কাউসার আহমেদ। 2020 সালের 30 ডিসেম্বর ভুয়াপুর তারাকান্দি সড়ক থেকে 217টি বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে প্রায় 1,60,00,000 টাকার চেক দেয় সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগ 98টি খুঁটি সরালেও রহস্যজনক কারণে 119টি খুঁটি এখনও অপসারণ ও স্থানান্তর হয়নি। স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুতের খুঁটি অপসারণ না হওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, ঘটছে দুর্ঘটনা। বড় গাড়ি বাস আসলে আর ট্রাক আসলে একটা জায়গায় দাঁড়া করে তার যাইতে হয়। এই খুঁটিগুলোর জন্য অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা আছে প্রশাসকে এই খুঁটিটা সরায়ে অন্যস্ত ব্যবস্থা করলে হয়তো আমরা নিরাপদের সাথে যাতায়াত চলাফেরা করতে পারবো। বিদ্যুৎ অফিস দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করে একটা সঠিক সুন্দর লাইন বজায় রাখবে। দুই বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই বিদ্যুতের খুঁটি অপসারণ ও স্থানান্তর হচ্ছে না বলে অভিযোগ নাগরিক সমাজের। জনগণের এই দুর্ভোগ কমাতে হলে এবং এই অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি দুর্ঘটনাকে রোধ করতে হলে এটার বিকল্প আর কিছু এইগুলো সূচিগুলিকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। আর ব্যবস্থা নেয়া তো দূরে থাক, উল্টো বিদ্যুৎ বিভাগের পক্ষ নিয়ে কথা বলছে সড়ক বিভাগ। আমাদের দেশে কে দিবে সেটা আপনি জানেন। অবহেলার বিষয় বা কাজের কতটুকু পরিমাপ হয়েছে এটা এখন চূড়ান্তভাবে বলার সময় আসেনি। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছি এবং যাচাই বাছাই করে আমরা হয়তো বলতে পারবো যে কি অবস্থা হয়েছে। বিদ্যুতের খুঁটি অপসারণে শিগগিরই উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তির পরিকল্পনা অনুযায়ী সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। তবে শান্তি প্রস্তাবের কিছু শর্ত নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতারা। এদিকে ট্রাম্পের আহ্বানের পর গাজায় হামলা বন্ধে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। এদিকে ট্রাম্পের আহ্বানের পরও গাজায় রাতভর ইসরায়েলি হামলায় 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তুন্নি। নানা জল্পনা কল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া সহ অস্ত্র ত্যাগ করার শর্তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের দখল অভিযান বন্ধ করলেই কেবল অস্ত্র ত্যাগ করবে হামাস। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর করতে চায় বলেও জানায় গোষ্ঠীটি। President Trump said, if we release all of the war prisoners, the war gonna stop.
শুক্রবার হামাসকে শান্তি প্রস্তাবে রাজি হতে ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার পরেই এ ঘোষণা দেয় সংগঠনটি। হামাসের আংশিক এই সম্মতির বিষয়টিকেই স্বাগত জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। পাশাপাশি জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার কথাও বলেন তিনি। একই সাথে যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে সাহায্যকারী দেশগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প। This is a big day. We'll see how it all turns out. We have to get the final word down in concrete. Very importantly, I look forward to having the hostages come home. I just want to let you know that this is a very special day, maybe unprecedented in many ways. It is unprecedented, but thank you all, and thank you all to those great countries that helped. ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত তেল আবিব। হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্ত ও ট্রাম্পের গাজায় হামলা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, দোহা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছে, যেখানে তিনি হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হামাসের প্রতিক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। কায়রো জানিয়েছে, তারা আরব রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করবে যেন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা যায়। হামাসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও হামাসের প্রতিক্রিয়াকে উৎসাহিত করে গাজায় মর্মান্তিক সংঘাত বন্ধে সব পক্ষকে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। হামাসের জিম্মি মুক্তির ঘোষণায় আশার আলো দেখতে শুরু করেছে ইসরায়েলি জিম্মিদের পরিবার। আশা করছেন দ্রুতই জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে। আর যুদ্ধ বন্ধের চেষ্টা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তারা। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। গাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার সমুদ্র ফ্লোটিলা থেকে আটক মানবাধিকার কর্মীদের দ্রুত যার যার দেশে পাঠানো হবে। শুক্রবার একথা জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে ইতালির 4 কর্মীকে ফেরত পাঠানো হয়েছে বলেও দাবি তার। আটক কর্মীদের বিষয়ে তেল আবিব ভালো অবস্থান দাবি করলেও সেখানকার আইনজীবীদের বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু জানিয়েছে ভিন্ন কথা। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী সবগুলো নৌযান জব্দের পর আটক করা হয়েছে নৌবহরের সব যাত্রীদের, যেখানে ছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলার নাতিসহ প্রায় 500 মানবাধিকার কর্মী। আটকের পর এদের সবাইকে ইসরায়েলের আশদোদ বন্দর দিয়ে নিয়ে যাওয়া হয় বন্দিশালায়। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। বিবিসি সহ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, কর্মীদের আটকের সময় কেবল জল কামান ব্যবহার করা হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আটকের পর এরই মধ্যে ইতালির 4 কর্মীকে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের ফেরত পাঠাতেও কাজ করছে ইসরায়েল সরকার। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চায় তারা। তবে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু বলছে ভিন্ন কথা। সেখানকার নৌবহর থেকে কর্মীদের আটকের পর সহনশীল আচরণ করেনি আইডিএফ, পানি বা খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এরপর আশদোদ বন্দর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বন্দিশালা নাকাবে পাঠানো হয় তাদের, যেখানে রাখা হয় কুখ্যাত সব অপরাধীদের। এর মধ্যে কয়েক হাজার ফিলিস্তিনিকেও সেখানে বন্দী রেখেছে ইসরায়েলি বাহিনী। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি মাদক বহনকারী একটি জাহাজে প্রাণঘাতী অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানে নিহত হয়েছে 4 মাদক চোরাচালানকারী। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানান তিনি। ভিডিওতে দেখা যায় অভিযানের সময় নৌকাটি পুড়ে যায়। নিহত সবাই মাদক সন্ত্রাসী এবং এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। উজ্জ্বল, এবারে খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবলে ফিরছে ইউরোপিয়ান ক্লাবগুলো। শনিবারের খেলায় লা লিগায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগেও
আছে বেশ কিছু বড় ম্যাচ। অপরদিকে বুন্দেসলিগায় আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড ও লেভারকুজেন। বাকিটা জানাচ্ছেন রেজাউল করিম। চ্যাম্পিয়ন্স লিগ পর্ব শেষে আবারও ঘরোয়া ফুটবলে ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। লা লিগায় শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। 7 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে রয়েছে শাভি আলোনসোর শিষ্যরা। ম্যাচটিতে জয় পেলে বার্সেলোনাকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে রিয়াল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ইংলিশ প্রিমিয়ার লিগেও রয়েছে বেশ কিছু বড় ম্যাচ। শনিবারের ম্যাচগুলোর মধ্যে ফুটবল ভক্তদের নজর থাকবে ইপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ও চেলসির ম্যাচটিকে ঘিরে। দিনের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেড খেলবে টটেনহ্যামের বিপক্ষে। এমিরেটস স্টেডিয়ামে লড়বে ওয়েস্ট হ্যাম ও আর্সেনাল। অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সদ্য প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া সান্ডারল্যান্ড। ইতালিয়ান সিরিয়াতেও আছে ব্যস্ততা। ক্রেমোনেজের মাঠে আতিথ্য নেবে লাউতারো মার্টিনেজদের ইন্টার মিলান। নিউ ব্যালেন্স অ্যারেনায় আতালান্তার বিপক্ষে লড়বে কোমো। জার্মান বুন্দেসলিগায় আছে বেশ কিছু বড় দলের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বায়ার লেভারকুজেন খেলবে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে লিপজিগকে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড। দিনের শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। রেজাউল করিম, এখন। এবারে নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। কলম্বোর প্রমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে হারায় অজি নারীরা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের আসর শুরু করেছে শ্রীলঙ্কা। এদিকে 2019 সালের পর কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি লঙ্কান নারীরা, তাই ম্যাচটি তাদের জন্য কঠিনই হতে যাচ্ছে। আসরটিতে নিজেদের শক্ত অবস্থান রাখতে এই ম্যাচে জয় পাওয়া স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে অনেকটাই নির্ভর থাকবে অস্ট্রেলিয়া। এছাড়া ম্যাচটিতে সহ ফেভারিট হিসেবেই নামবে সর্বোচ্চ 7 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শাপলা প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা চায় এনসিপি, না হলে কঠোর আন্দোলন। ইসিকে এই বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞের। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এপিআর নিয়ে আন্দোলন। মন্তব্য সালাউদ্দিনের। সংস্কার বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব বিএনপির। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, বললেন দলের আমির। নতুন ফ্যাসিবাদীদের ক্ষমতায় আনতে চায় না জনগণ, বলছে ইসলামী আন্দোলন। সন্ধ্যা নামলেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আতঙ্ক। গহীন বনে সক্রিয় ডাকাত চক্র, হামলার শিকার যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা। শিক্ষার্থীদের গবেষণায় দেহদান ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।